খুনের কথাটি শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল, দৃষ্টি এদিক সেদিক করল। তখন তার ম্যানেজার উপস্থিত হয়। সে আমজাদের গা ঘেঁষে বলল, ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি, কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানাইনি। আমজাদ আহিরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল, আপনি ভেতরে চলুন। আহির সহ সকলে ভেতরে গেল। রাফিদ এবং মীর দুজনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওরা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলল। বিষয়টিও আহির লক্ষ্য করে। এরপর রাফিদ এবং মীর দুজনেই ঘরের ভেতর প্রবেশ করে। গত 3 দিন আগে ডিটেকটিভ আহির মির্জার কাছে সংবাদ পৌঁছে আলিমনগর একটি অনাকাঙ্ক্ষিত খুন হয়েছে। সে তখন থেকেই হকচকিত হয়ে আছে। এরপর মনস্থির করে সে আলিমনগর যাবে। আলিমনগর এসে পৌঁছেছে সে সকাল থেকে এখনো পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসাবাদ করছে। তখন এক বয়স্ক লোক সংবাদ দেয় যে খুন হয়েছে। তিনি আমজাদ চৌধুরী এর একটি কারখানায় কাজ করে। আলিমনগর তাঁতের শাড়ি তৈরি করা একটি কারখানা আছে। সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করেন। মহিলারা আছে বেশ কজন, যাদের দায়িত্ব নেয়ার মতো কেউ নেই, না বাপ, না স্বামী, না ছেলে সন্তান। সে সূত্র ধরে আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয়। বৈঠকখানায় বসে আছে পুরুষেরা। আমজাদের ম্যানেজার আবুল কালাম, তার সাথে মীর এবং রাফিদ। সোফার অপর প্রান্তে আহির মির্জা পেছনে তার সহকারী দাঁড়ানো। বুলবুল এসে চা রাখলো মাঝের টেবিলে। আহির তখন মাথা থেকে ফেডুরা খুলে ফেলল। এরপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, শ্রমিক মিলন আপনার কারখানায় কতদিন যাবৎ কাজ করছিল? এই প্রায় 6 বছর। 6 বছরে আপনি তাকে কখনো দেখেছেন? তাকে কারোর সাথে ঝগড়াঝাটি করতে, অথবা তার কোনো শত্রুতা আছে কিনা কারোর? পায়ের ওপর পা তুলে বসে আহির। আমজাদ বেবি জবাব দিল, আমার জানা মতে নেই। আর ও তো খুব ভালো মানুষ ছিল। তাছাড়া আমি তো ব্যবসার কাজে থাইল্যান্ডে ছিলাম দীর্ঘ বছর। তাহলে আপনার কারখানা কে সামলাতো? আমজাদ ঘুরে রাফিদের দিকে দেখল। আমার ছেলে এবং ম্যানেজার, বাকি দেখভাল এর জন্য অনুচারীগণ আছে। এরপর আমজাদ নাকের এবং কপালের বিন্দু বিন্দু ঘাম মুছছে। আহির কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর টেবিল থেকে চাটা হাতে তুলে নিয়ে চায়ে চুমুক দিয়ে বলল, কোনো প্রশ্নের জবাবে যখন কেউ মিথ্যা বলে তখন তার নাকে ঘাম জমে। কি বলতে চাইছেন আপনি? রাফিদ উৎকণ্ঠিত হলো। আমজাদ হাতের ইশারা করে চুপ করতে বলল রাফিদকে। আহির চায়ের কাপ টেবিলে রেখে দেয়। তুমি নিশ্চয়ই রাফিদ, যুবক বয়স, তাজা রক্ত। আমার আর তোমার বয়স একই হয়ে থাকবে। রাফিদ কিছু বলল না। আহির পুনরায় জিজ্ঞেস করলো, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো? বিচক্ষণ প্রশ্ন আহিরের। রাফিদ একবার মীরের দিকে দেখে বলল, বোনকে তার ভাই ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার বোন আছে সেটা আপনি কিভাবে জানলেন? আহির এবার হেসে উঠল সশব্দে। তার হাসি দেখিয়ে সবাই স্তম্ভিত হলো। জয়ন্তন দোতলা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে শুনছে তাদের কথোপকথন। তার পাশে ঠিক কয়েক হাত দূরে মায়াও রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে মায়া। সেও শুনছে। ডিটেকটিভ আহিরের সাথে সবার কথোপকথন। জয়ন্তনে ঘুরে মায়ার দিকে দেখল। মায়াও তার দিকে তাকিয়ে চোখ মিলালো। আহির হাসি থামায়। হাসলেন কেন? মীর প্রশ্ন করলো। আমি এখানে এসেছি তদন্ত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু জানি না। আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে। থেমে গেল আহির। ততক্ষণে সকলে একে অপরের সাথে চাওয়াচাই করলো। আহির আবার বলল, পূর্ব জমিদার বংশের অনেক ঘটনা শুনেছি। তা থেকে বুঝতে পারলাম জমিদার বংশের অনেক সংস্কারের বাইরে গেলে এর পরিণতি ভালো হয় না। যাকগে,
সেসব সেসব দিয়ে আমি কি করব? আচ্ছা রাফিদ, তোমার কি মনে হয় কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করেছে? রাফিদ কিছুটা অপ্রতিভ হয়ে জবাব দিল, তা আমি কিভাবে জানবো? আর কারা এরকম করতে পারে আমার তা ধারণার বাইরে, বলা মুশকিল। আহির একটু হেয়ালিপূর্ণভাবে বলল, মুশকিল প্রশ্ন দূর এবং জবাব মেলাতেই তো আমি এসেছি। আমজাদ কিছু ভেবে বলল, আপনার তদন্ত করতে কতদিন সময় লাগবে? যতদিন না সত্যটা উন্মোচন করতে না পারবো। সোজা সাপটা জবাব যেন আহিরের। আমজাদ বলল, যতদিন না আপনার তদন্ত উদ্ঘাটন না হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। আমজাদ থেমে বুলবুলকে লক্ষ্য করে বলল, বুলবুল, ওনাদের জিনিসপত্রগুলো অতিথি ঘরে দিয়ে আয়। এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? এই মুহূর্তে বিশ্রাম দরকার। যদি মস্তিষ্কে বেশি চাপ পড়ে তবে ধারণ ক্ষমতা লোপ পাবে। আমার সময় মতো যখন তখন জিজ্ঞেস করে নেব যা জানার বাকি। এখন যাই। বলে উঠে দোতলার দিকে যেতেই থমকে দাঁড়ায়, ঘুরে তাকালো মীরের দিকে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মীর জাফান শোন, এখানে বেড়াতে এসেছি। আহির চলে যায় অতিথি ঘরে, সাথে তার সহকারী। মীরকে প্রশ্ন করার বিষয়টি থমাসের ভালো লাগেনি। সে কোনোভাবে চান না তার ছেলে বিনা কারণে হয়রানি শিকার হোক। থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না এসব নিয়ে। খুনটা কে বা কারা করলো তা তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তুমি তো জানো থমাস, আমি আমার শ্রমিকদের ভালোবাসি। ওর প্রাণটা চলে গেল, তার উপর আমার কারখানা না জানি দুর্নাম ছড়িয়ে পড়ে। এরকম কিছুই হবে না, সাহস রাখো। আহির খুব বুদ্ধিমান, সে ঠিকই সব রহস্য উন্মোচন করবে। তাই যেন হয়। দিন ফুরিয়ে একটা সুন্দর বিকেলে আগমন ঘটল। আকাশে তখন হালকা কমলা রঙের আভা, যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবার ছুঁয়ে দিতে চায়। চারদিক জুড়ে মৃদু হাওয়া, পাতার মর্মর শব্দে মন ভরে যায়। দূরে কোনো নাম না জানা পাখি ডাকছে টানা সুরে, যেন দিনের শেষে সেও ঘরে ফিরেছে। দূরে দূরে গাছের নিচে শিউরা হাসি চিৎকারে দৌড়ঝাঁপ করছে। মাঠের ধারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কারোর হাতে চায়ের কাপ, কারোর চোখে তৃপ্তি। পুকুরের জলে সূর্যের শেষ আলো ঝলমল করছে। জলটা যেন সোনায় মিশে গেছে। বাতাসে এক ধরনের শান্তি, মাটির গন্ধে এক অদ্ভুত প্রশান্তি। সব মিলিয়ে বিকেলটা এমন যে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে, শুধু নিঃশব্দে বলছে, আজকের দিনটা সত্যিই সুন্দর। কিন্তু মায়ার ফের বলতে ইচ্ছে করছে, না, দিনটা সুন্দর নয়, বরং নিজেকে বিষিয়ে তোলার মতো একটি দিন। মায়া বাড়ির বাগানে বসে আছে। সকালে হঠাৎ তার বিয়ের আলোচনা করছে সকলে। সবার অভিব্যক্তি দেখে তখন বোঝা গিয়েছিল সবাই রাজি। আর মেয়ের যেন একটু বেশি খুশি, কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। তার থেকে বড় বিষয়, সে মীরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা কাউকে বলতেও পারছে না। মীর বোধহয় তাকে ভালোবাসে না, সেটাও মায়া বুঝতে পারছে। সে বড্ড বিষণ্ণ হলো। একটা মৃদু বাতাস আসে, তার চুল উড়িয়ে দিল। দূর থেকে পায়ের শব্দ এলো, হয়তো তৃষ্ণা আসছে ডাকতে। কিন্তু মায়া উঠল না। বাগানের নিস্তব্ধতার ভেতর সে নিজের সঙ্গে কথা বলছিল, নিজের ভবিষ্যতের সঙ্গে এক অদৃশ্য লড়াই করছিল। মায়ের পাশের চেয়ারে এসে বসে মীরের পরনে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায়, এটা বলেছে শালু। তার উপর একটা শাল পেঁচিয়ে রেখেছে। দিনের শেষ প্রহরে শৈত্য প্রবাহ ধীরে ধীরে বেড়ে যায়। মায়া মিষ্টি রঙের একটা থ্রিপিস পরেছে, গলায় পেঁচানো ওড়না, সুতি কাপড়ের থ্রিপিস। কোনো শীতের পোশাক নেই পরনে। মীর তখন নিজের গায়ের শালটা খুলে মায়ার পেছন থেকে জড়িয়ে দেয়। মায়া আকস্মিক অবাক হলো। এতক্ষণ তার পাশে মীর ছিল, সে খেয়াল করেনি। মায়া মুখ ফিরিয়ে নিল। মীর আবিষ্ট কণ্ঠে বলল, বিয়ের কনে রাগ করে আছে দেখছি। বিয়ের কনেকে সবসময় হাসি খুশি থাকতে হয়। আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না।
তা কি করে হয়? আমার তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে। গ্রামের বিয়ে কখনো স্বচক্ষে দেখিনি, কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়র বিয়ে দেখব। অনেক আনন্দ হবে হবে কি বলো তুমি? মায়া মীরের দিকে তাকিয়ে বলল, সত্যি খুব আনন্দ হবে। মীর মায়ার চোখের দিকে তাকায়, তার চোখের জল। মীর কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন? তুমি কি বিয়েতে রাজি না? আর আমরা তো তোমার বিয়ে এখনই দিচ্ছি না। তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো। বলো, আছে কি? মীরের এরূপ প্রশ্নে মায়া নিশ্চিত হলো মীর এর মানে তার মীরের মনে তার কোনো স্থান নেই। তৃষ্ণা ঠিকই বলেছে, বিদেশি ছেলে ফিরে আবার বিদেশেই চলে যাবে। হয়তো এর এর মনেও কোনো কোনো না কোনো বিদেশিনীর বসবাস। মায়া দৃষ্টি সরিয়ে ফেললো, বলল, অবশ্যই আমি বিয়েতে খুশি। বাবা যে ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, বলে বাগান থেকে ঘরের ভেতরে চলে যায়। মীর মায়ার যাওয়ার পানে দেখে বলল, মেয়েদের আর কিছু থাক বা না থাক, রাগ থাকবে। আর এদের রাগের কখনো কখনো ব্যাখ্যাও হয় না, ব্যাখ্যা থাকলেও বলতে চায় না। অদ্ভুত, খুবই অদ্ভুত। মীরের কাছে উপস্থিত হয় আহির। মীর তাকালো আহিরের দিকে। আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা, সাথে ত্রাস রঙের প্যান্ট। সে পুনরায় পায়চারি করতে করতে বলল, দুনিয়াটা বড়ই বিচিত্রময়। আমরা মানুষকে চিনতে পারি না, কখনো তাকে চিনেও না চেনার ভান করি, কখনো প্রিয় মানুষটি চোখের সামনে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করি না। আর যখন সে মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা আর্তচিৎকার করি, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। মীর দাঁড়িয়ে বলল, এসব আমাকে শোনাচ্ছেন কেন? তুই আমাকে তুই বললে সম্বোধন কর, আমরা তো পাশাপাশি বয়সের। মীর মিশ্রণ হেসে বলল, হঠাৎ করে তুইটা আসবে না, তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে তুই ডাকটি। আমি সেই পরিস্থিতির জন্যই অপেক্ষা করছি, বলে হাসি আহির। মীর ও আহির দুজন বাড়ির চৌখাট পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো। মীর একটি সিগারেট ধরালো। সিগারেট খেলে ক্ষতি হয়, আহির বলল। মীর সিগারেট ফুঁকে বলল, ক্ষতি হবে যেন জীবনে ঝুঁকি নেই আমরা, হয় শখের জন্য নয় সুখের জন্য। আহির গভীর শ্বাস ফেলে বলল, শেষমেশ সুখও পূর্ণ হয় না, সুখেও দেখা মেলে না, কিন্তু হৃদয় হৃদয়ে দিব্য পুড়ে যায়। প্রতিদিন সিগারেট খাও? না, মাঝে মধ্যে। মীর সিগারেট ফেলে দেয়। আহিরের দিকে তাকিয়ে নীরব বিভ্রান্তি নিয়ে বলল, আপনি সত্যি ডিটেকটিভ তো? আহির ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি সত্যিকারের ডিটেকটিভ নও তো? মীর হেসে উঠল, সাথে আহির থেমে বলে, তুমি যেভাবে জিজ্ঞেস করলে আমার এটাই মনে হলো। শালুক নিজ ঘরে বসে আছেন, আমজাদ ইজি চেয়ারে বসে আছে, বিষণ্ণতার ছোঁয়া তার মুখে। শালুক তার পেছনে গিয়ে দাঁড়ালো, মাথার কাপড় টেনে বেশ নতজানু হয়ে বলল, আপনার কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে একজন খুন হয়েছে, এটি নিয়ে আপনি চিন্তিত আমি বুঝতে পারছি। এতটুকু বলে থামে শালুক। আমজাদ নিরুত্তর। শালুক আমজাদের সম্মুখীন হয়ে পুনরায় বলল, শুনেছি সকালে মা মায়ার বিয়ের কথা বলেছিল, আপনি এখনই ওর বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, চারদিকে যা হচ্ছে তাতে বিয়েটা এখনই সেরে ফেলা ভালো। ও বরাবরই চঞ্চল, সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে একটু শান্তি পাবো, এই ভেবে যে কোনো হয়রানি আতঙ্ক ওকে আর ছুঁতে পারবে না। শালুক বলল, কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে, গোয়েন্দার কাজ করবে। এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো, আর মিলনের খুনের রহস্যটাও বের হবে। আচ্ছা, আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে, আর কি কারণে? বুঝতে পারছি না। ও তো শান্তশিষ্ট ছিল, তবে এরকম কে করলো জানি না। হবে হয়তো কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। শালুক নিশ্চুপ থেকে বলল, আমি যাই, সন্ধ্যা হয়েছে, অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে। বলে যেতেই আমজাদ সুরেলা কণ্ঠে ডাকলো শালুককে, গিন্নি, একখান কথা শুইনা যাও। শালুক হঠাৎ থ হয়ে দাঁড়িয়ে পড়ল, লজ্জায় পড়ল যেন সে। আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো, শালুকের দিকে এগিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি করছেন আপনি? এই বয়সে এসেও আপনার রসিকতা যায়নি?
আমজাদ মৃদু হাসলো। শোনো গিন্নি, নিজের স্ত্রীর সাথে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যদি একটু ভাব করা যায় তবে এটা কিন্তু সুন্নতের কাতারে পড়বে। প্রথমত প্রথমত দ্বিতীয়ত নিজের স্ত্রীকে বুকে টেনে নিলে হৃৎস্পন্দন বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, মন সতেজ থাকে। আসো দেখিয়ে বুকে আসো। শালুক আমজাদকে দূরে সরিয়ে বলল, আপনার বয়স হয়েছে, সংখ্যায় মনের বয়স এখনো 30। আমি যাই, কাজ আছে বলে শালুক ঘরের বাইরে বের হয়। আমজাদ তখন বলল, গিন্নি দূরে ঠেলে দিলে, তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি। তুমি যদি আমার হৃদয়টা চাইতে আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম। টাকার বিনিময়ে নয়, শুধু একটু ভালোবাসার বিনিময়ে। শালুক মুখে কাপড় দিয়ে চাপা সরে হেসে চলে যায়। অন্যদিকে আমজাদ হাসলো। আমজাদ বরাবরই জ্ঞানী একজন মানুষ। তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক। চিন্তা করুক, কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করে। তার সাথে একটু ভালোভাবে হেসে গেলে কথা বলবে, এটা অনেকেই চায়। তার মধ্যে একটু বেশি চায় যেন নিজের স্ত্রী। একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছে অভাব অনুভব করে তবে গোটা দুনিয়াটাই তার কাছে শূন্য মনে হবে। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, সবাই পায় না, কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে। তখন আমজাদের গোমরা মুখ দেখে রীতিমতো শালুকও চুপসে যায়। যা বুঝতে পারে আমজাদ, তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখ। তাই সে নিজের স্ত্রী, নিজের সন্তানের জননীর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করলো। কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে, আজকে সারাটা দিন আমার ভালো কাটবে, কেননা ঘুম থেকে উঠেই সে সর্বপ্রথম তোমার মুখ দেখেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গল্পটা পার্ট 6 এখানে শেষ করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাও, ইনশাল্লাহ পার্ট 7 দিব।